ওকে, সকলকে গুড মর্নিং। দীর্ঘদিন পর আমার এই নতুন ফেসবুক অ্যাকাউন্টে সম্ভবত এটি প্রথম কোনো পলিটিক্যাল সায়েন্সের আলোচনা কেন্দ্রিক ভিডিও। প্রথম ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাওয়ার পর দীর্ঘদিন পর আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, বিশেষ করে এসএসসি পরীক্ষা, স্কুল টিচিং রিক্রুটমেন্টের ক্ষেত্রে, মাদ্রাসা পরীক্ষা হোক না কেন বা পাবলিক সার্ভিস কমিশনের অধীনে অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস নিয়োগের যে পরীক্ষা সংগঠিত হয়, তাতে এই টপিকটি খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে আমরা একদম রাষ্ট্রবিজ্ঞানের একটি বেসিক কনসেপ্টকে ডিসকাশন করব, সেটা হচ্ছে স্কোপ অ্যান্ড নেচার অফ পলিটিক্যাল সায়েন্স। রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি কোথায় পড়ানো হয় প্রথম, ভারতে প্রথম কোথায় এই বিষয়টি আলাদা একটা ডিসিপ্লিন হিসাবে পড়ানো হলো, এই সাবজেক্টে কি কি টপিক কভার করা হয়, কি কি বিষয়বস্তু রয়েছে, কিভাবে বিষয়বস্তুগুলো রাষ্ট্রবিজ্ঞানের কারিকুলামে অন্তর্ভুক্ত হয়েছে, এবং রাষ্ট্রবিজ্ঞানকে কেন সায়েন্স বলবো আমরা, বা এটাকে কেন আর্টস বা কলা বিভাগের অংশ বলবো, বা এটা নাইদার সায়েন্স নর আর্টস, একটা সোশ্যাল সায়েন্সের অংশ। এরকম যাবতীয় বিভিন্ন বিষয়গুলো আমরা অত্যন্ত সংক্ষেপে কিন্তু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব, এবং পলিটিক্যাল সায়েন্সের যে কোনো শিক্ষার্থীদের আজকের এই ক্লাসটি কিন্তু কাজে লাগবে, এই আশা আমরা রাখছি এবং আলোচনা শুরু করছি। দেখো, আমরা যদি দেখার চেষ্টা করি, এই যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান, এই বিষয়টা পাঠ্যদান করা অবশ্যই শুরু হয়েছিল প্লেটো, অ্যারিস্টটল তাদের আমলে। প্লেটো যে এডুকেশনাল ইনস্টিটিউশনটা প্রতিষ্ঠা করেছিলেন, একাডেমি, বা অ্যারিস্টটল যে লাইসিয়াম বলে একটি প্রতিষ্ঠান নির্মাণ করেছিলেন, এই একাডেমি বা লাইসিয়ামে কিন্তু প্লেটো, অ্যারিস্টটল এরা রাজনীতি বিজ্ঞানের যে পাঠ, রাষ্ট্র কি, জাস্টিস বলতে কি বোঝায়, সংবিধানের যে শ্রেণী বিভাজন, সেগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করতেন। বাট এই প্লেটো অ্যারিস্টটলের সময়, যে 5th সেঞ্চুরি বিসি, 4th সেঞ্চুরি বিসি, এই সময়টা কিন্তু কখনোই রাষ্ট্রবিজ্ঞান যে একটা আলাদা সাবজেক্ট, একটা আলাদা ডিসিপ্লিন, সেই আকারে কিন্তু তৈরি হয়নি। একটা আলাদা ডিসিপ্লিন হিসাবে আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞান, সেটা প্রথম কিন্তু ইন্ট্রোডিউসড হচ্ছে ইন দ্য ইয়ার অফ 1871। মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্যারিস ফ্যাকাল্টি অফ ল, ফ্রান্সে। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্যারিসের ইউনিভার্সিটিতে এটা প্রথম পড়ানো হচ্ছে। তারপরে কিন্তু 1880, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 1880-তে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়েও কিন্তু পলিটিক্যাল সায়েন্স অ্যাজ অ্যান একাডেমিক ডিসিপ্লিন কিন্তু এই বিষয়টাকে পড়ানো শুরু হচ্ছে। আমরা যদি ভারতের ক্ষেত্রে দেখার চেষ্টা করি, আমরা মোটামুটি দেখতে পাই যে সব থেকে প্রাচীনতম পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্ট হচ্ছে ইউনিভার্সিটি অফ লখনৌ ইন দ্য ইয়ার অফ 1922, 1922। মূলত আমরা দেখতে পাই যে 1922 সালে একটা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বিষয় পৃথক শাস্ত্র হিসাবে ভারতে কিন্তু সূত্রপাত হচ্ছে ইউনিভার্সিটি অফ লখনৌ থেকেই। কিন্তু তার মানে এই নয় যে তার আগে ভারতে যে 1857-তে কলকাতা, বোম্বাই, মাদ্রাসে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এই প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু পলিটিক্যাল সায়েন্স পড়ানো হতো। বাট সেখানে পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল থট, এগুলোকে হিস্ট্রি বা ফিলোসফি বা ল এর পাঠ হিসাবে কিন্তু পড়ানো হতো। প্রথমে আমি জাস্ট সংক্ষেপে এই ইনফরমেশন গুলো তোমাদেরকে শেয়ার করলাম। এবারে আমি একটু ছোট্ট করে যেটা বলার চেষ্টা করব, স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স।
এখন তো আমরা দেখতে পাই যে রাষ্ট্রবিজ্ঞানের যে পরিধি সেটা তো অনেক বৃদ্ধি পেয়েছে। এখনকার সময় পলিটিক্যাল সায়েন্স একটা আমরা বলতে পারি মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট, যেখানে রাষ্ট্রবিজ্ঞান যে শুধু একমাত্র অধ্যয়ন করা হয় তা নয়, সেখানে রাষ্ট্রবিজ্ঞানের সাথে ল, সোসিওলজি, ইকোনমিক্স এই বিষয়গুলোকে কানেক্ট করে ডিসকাস করা হয়। পলিটিক্যাল সায়েন্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে সেপারেট একাডেমিক ডিসিপ্লিন হিসাবে ইন্টারন্যাশনাল রিলেশন, পাবলিক পলিসি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনেরও জন্ম হয়েছে। মূলত সংক্ষেপে যদি আমরা বলার চেষ্টা করি, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় পলিটিক্যাল থিওরি রয়েছে, পলিটিক্যাল থট রয়েছে, ইনস্টিটিউশন রয়েছে, ফরেন পলিসি স্টাডি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন স্টাডিজ রয়েছে, অ্যান্ড অলসো কন্টেম্পোরারি যে গ্লোবাল ইস্যু, সামগ্রিক এই বিষয়গুলোকে পলিটিক্যাল সোশ্যালাইজেশন কনসেপ্ট, বিভিন্ন বিষয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আলোচনা করা হয়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু কি হবে? এক্ষেত্রে কিছু সংগঠন, কিছু কনফারেন্স একটা পজিটিভ রোল প্লে করেছে। যেমন এপিএসএ, যেটাকে আমরা বলি আপসা। আপসা স্ট্যান্ড ফর আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন। এটা আমাদের এই পৃথিবীতে একটা অন্যতম বৃহত্তম সংগঠন। আমেরিকায় 1903 সালে কিন্তু আপসা তৈরি হয়। আপসার প্রত্যেক বছর অ্যানুয়াল একটা কনফারেন্স হয়। অ্যানুয়াল মিটিং এ হাজার হাজার রাষ্ট্রবিজ্ঞানী, বিভিন্ন দেশের স্কলার মিলিত হয়। তারা ঠিক করে যে রাষ্ট্রবিজ্ঞানের ভবিষ্যৎ কি, রাষ্ট্রবিজ্ঞানে কোন বিষয়কে বেশি প্রাধান্য দিতে হবে, কোন মেথডটা খুব ইম্পর্টেন্ট। এবং আমরা দেখতে পাই যে এই আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের কিন্তু ডেভিড ইস্টন 1968-69 কিন্তু প্রেসিডেন্ট বা সভাপতিও কিন্তু ছিলেন। এই আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের হাত ধরেই কিন্তু আমরা বলতে পারি, তাদের মিটিং এই কিন্তু বিভিন্ন একাডেমিশিয়ানদের যে ডিসকাশন, সে ডিসকাশনের হাত ধরেই বিহেভিয়ারালিজম, পোস্ট বিহেভিয়ারালিজম বা পাবলিক পলিসি কনসেপ্ট, ডেভেলপমেন্ট কনসেপ্ট, এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অনেক জনপ্রিয় হয়েছে এবং এগুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় একটা খুব গুরুত্বপূর্ণ সেন্ট্রাল বিষয়, সেন্ট্রাল টপিক। যে আচরণবাদ, উত্তর আচরণবাদ, উন্নয়নকে নিয়ে স্টাডি করা, জননীতিকে নিয়ে বিশ্লেষণ করা, তার মানে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে নির্মাণ করার ক্ষেত্রে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তারই সাথে সাথে আমরা দেখতে পাই যে ইন দ্য ইয়ার অফ 1948 ইউনেস্কো, আমরা দেখি যে ইউনেস্কো হচ্ছে ইউনাইটেড নেশনস যখন পড়ি, তাতে যখন আমরা ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল পড়ি, ওই ইকোসকের অধীনে একটা অন্যতম স্পেশালাইজড এজেন্সি। এই ইউনেস্কোর উদ্যোগেই 1948 সালে প্যারিসে একটা কনফারেন্স হয়েছিল। কনফারেন্সটার নাম ছিল ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেথডস ইন পলিটিক্যাল সায়েন্স। এই যে ইউনেস্কোর প্যারিস কনফারেন্স, যার অফিসিয়াল নেম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেথড ইন পলিটিক্যাল সায়েন্স, এই কনফারেন্সে কিন্তু সভাপতি ছিলেন রেমন্ড অ্যারন। আর এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, যেখানে ভারতের প্রতিনিধি হিসাবে যোগদান করেছিলেন আপ্পা দুরাই। এই 1948 সালের প্যারিস কনফারেন্সে কিন্তু প্রথম ঠিক করা হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় চারটে বিষয় খুব ইম্পর্টেন্ট। এখানে পলিটিক্যাল থিওরি খুব গুরুত্বপূর্ণ, রাজনৈতিক তত্ত্ব কি, রাজনৈতিক তত্ত্বের সাথে সাথে রাজনৈতিক প্রতিষ্ঠান বা পলিটিক্যাল ইনস্টিটিউশন কি জিনিস, সংবিধান, সরকার, লোকাল সেলফ গভর্নমেন্ট, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই বিষয়গুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার মধ্যে পড়ছে। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় পলিটিক্যাল পার্টিস, প্রেশারস গ্রুপ, পাবলিক ওপিনিয়ন এবং আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সংগঠন, আন্তর্জাতিক আইন, ফরেন পলিসি, এগুলো রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্যতম বিষয় বলে কিন্তু চিহ্নিতকরণ করা হচ্ছে।
তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা বর্তমানে একটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্টে পরিণত হয়েছে। কিন্তু এই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু নির্ধারণ করার ক্ষেত্রে আমেরিকান পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল মিটিং যেমন ইম্পর্টেন্ট ভূমিকা পালন করেছে, তেমনি ইউনেস্কোর উদ্যোগে 1948 সালে যে প্যারিস কনফারেন্স হয়, সেখানে ঠিক করা হয় যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার চারটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পলিটিক্যাল থিওরি, পলিটিক্যাল ইনস্টিটিউশন, পলিটিক্যাল পার্টিস, প্রেশারস গ্রুপ, পাবলিক অপিনিয়ন অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন। এবং এই 1948 সালে প্যারিস কনফারেন্সের পরেই কিন্তু 1949-এ দেখো আরেকটি গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ইন্টারন্যাশনাল সংস্থা তৈরি হচ্ছে, যেটার নাম ইন্টারন্যাশনাল পলিটিক্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন, যেটাকে সংক্ষেপে ইপসা বলে আমরা চিহ্নিতকরণ করি। আপসার পর ইপসা তৈরি হচ্ছে 1949-এ। এরাও বিভিন্ন অ্যানুয়াল মিটিং করে এবং এরা সবসময় চেষ্টা করে তাদের যে অ্যানুয়াল মিটিং, অলসো নোন অ্যাজ দ্য ওয়ার্ল্ড কংগ্রেস অফ পলিটিক্যাল সায়েন্স, এবং তারা বিভিন্ন জার্নাল পাবলিশ করে, আপসা, ইপসা। এইভাবে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সবসময় কিন্তু পরিবর্তনশীল। নতুন নতুন টপিক কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অন্তর্ভুক্ত হচ্ছে, যেমন পলিটিক্যাল ইকোনমি, পলিটিক্যাল সোসিওলজি, পলিটিক্যাল কালচার, বিভিন্ন বিষয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আসছে। এবারে আমরা যেটা দেখার চেষ্টা করব আজকের আলোচনার আরেকটি দিক, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের নেচার। অনেক তাত্ত্বিক মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান অবশ্যই একটা বিজ্ঞান, আবার অনেকে মনে করেন না, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে না। যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে মনে করেন তাদের মধ্যে আমরা অবশ্যই এই পক্ষের সমর্থক হিসাবে অ্যারিস্টটল, বোদা, টমাস হবস, মন্টেস্কু, তারপরে আমরা গার্নার, ডেভিড ইস্টন, ব্লুমসলি, এদের নামগুলো কিন্তু চিহ্নিতকরণ করতে পারি। তারা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবেই চিহ্নিতকরণ করছে। এবং যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলছেন এ প্রসঙ্গে তারা কিছু যুক্তিও কিন্তু উপস্থাপনা করছেন। তারা বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানেও তথ্য সংগ্রহ করা হয়, তথ্যকে বিশ্লেষণ করে একটা জেনারেল ওপিনিয়ন দেওয়া হয়। রাষ্ট্রবিজ্ঞানেও মেথডের ব্যবহার রয়েছে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের ব্যবহার রয়েছে। যেমন আমরা হিউম্যান বিহেভিয়ার বিশ্লেষণ করি, আমরা বিভিন্ন এক্সিট পোল, বিভিন্ন ধরনের ভোটিং বিহেভিয়ার স্টাডি করে আমরা ডেটা কালেকশন করে বলার চেষ্টা করি যে সামনের নির্বাচনে অমুক রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারে। অনেক সময় হয়তো রেজাল্ট ভুল আসতে পারে, বাট এই সায়েন্টিফিক স্টাডিজ, মেথোডোলজিক্যাল স্টাডিজ কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে দেখা যায়। দ্যাটস ওয়াই এরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলছেন, যেমন অ্যারিস্টটল মাস্টার সায়েন্স বলছেন, কারণ রাষ্ট্রবিজ্ঞান একটা মাস্টার সায়েন্স অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। কারণ অ্যারিস্টটল বলছেন যে রাষ্ট্রের কাজ হচ্ছে মানুষের হাইয়েস্ট ডেভেলপমেন্ট, মানুষের জীবনের পূর্ণাঙ্গ উন্নয়ন করা, এটা অ্যারিস্টটল বলছেন। এবং রাষ্ট্রবিজ্ঞানে বা রাজনীতি বিজ্ঞানে আমাদেরকে সেটাই শেখানো হয় যে কিভাবে রাষ্ট্র সর্বোচ্চ কল্যাণ সাধন করবে। যা বোদা, আমরা প্রত্যেকেই তার নাম শুনেছি, তার বিখ্যাত গ্রন্থ রয়েছে 6 বুকস অন দি রিপাবলিক, যেখানে তিনি সার্বভৌমিকতার ধারণা আলোচনা করেছিলেন। ইনি কিন্তু বলেন সবসময় যে রাজনীতি, সার্বভৌমত্ব বা সোভারিনিটি, এই কনসেপ্ট গুলোকে আবেগ দিয়ে নয়, যুক্তি দিয়ে বিচার করো। লজিকের কথা বলছেন তিনি, লজিককে বেশি প্রায়োরিটি দিচ্ছেন। টমাস হবস, তার আলোচনাতে তো আমরা অবশ্যই সায়েন্স অফ পলিটিক্স এর ধারণা পাই, যে রাজনীতির বিজ্ঞান, এই কনসেপ্টটা তিনি নিয়ে আসছেন। তিনি যখন হবস ইউরোপ ভ্রমণ করছিলেন 1630-এর দশকে, তিনি গ্যালিলিওর সাথে দেখা করেন। গ্যালিলিওর যে চিন্তা ভাবনা, গ্যালিলিওর যে মোশন স্টাডি, মেশিং স্টাডি, মেকানিস্টিক ভিউ পয়েন্ট কিন্তু হবসকে প্রভাবিত করেছিল। হবসও কিন্তু তার যে থিওরিতে অসংখ্য মেথোডোলজি প্রয়োগ করেছেন। গ্যালিলিওর যে গণিত তত্ত্ব, জ্যামিতি তত্ত্ব, এগুলোর দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছেন। টমাস হবস নিজে বলছেন যে
আমাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ডিজায়ার, চাহিদা কাজ করে, ফেয়ার, ভয় কাজ করে, বিভিন্ন আমাদের ডিম্যান্ড থাকে, আকাঙ্ক্ষা থাকে। এই জন্যই তো আমরা সমাজে এগিয়ে চলি। এগুলো ওয়ান কাইন্ড অফ মোশন। যেমন ফর এক্সাম্পল, দেখা গেল আমার মনে হলো যে আমার প্রতিবেশী রাষ্ট্র আমাকে আক্রমণ করতে পারে, আমার মধ্যে একটা ভয় কাজ করছে। এই মোশনের দ্বারা পরিচালিত হয়ে তো আমি কি করব, নিরাপত্তার ব্যবস্থা করব, যে কারণে একটা পলিটিক্যাল চেঞ্জেস বা রাজনৈতিক আচরণের পরিবর্তন ঘটতে পারে। মানে তিনি গ্যালিলিওর দ্বারা প্রভাবিত হয়ে বলছেন যে পৃথিবীর সব জিনিস যেমন গতিশীল, মানুষের বিভিন্ন এলিমেন্টস গুলো সেগুলোও কিন্তু গতিশীল, এক জায়গায় দাঁড়িয়ে নেই। এই কারণেই কিন্তু সমাজে পরিবর্তনটা ঘটছে। বা টমাস হবস কিন্তু তার আলোচনায় একটা রেজলিউটিভ কম্পোজিটিভ মেথডের কথা বলেছেন, যে জ্যামিতির দ্বারা প্রভাবিত হয়ে যে কোনো বিষয়কে ভালোভাবে বুঝতে গেলে তাকে আগে পাটে পাটে খণ্ড খণ্ড করে বিভক্ত করো, তারপরে সে খণ্ডগুলোকে জোড়া লাগাও, দেখবে যে কোনো জিনিস সহজে বুঝতে পারবে। কোন একটা বই তুমি বুঝতে পারছো না, টেক্সট বুকটাকে বিভিন্ন অংশে বিভক্ত করে পড়ো, তারপরে প্রত্যেকটাকে লিঙ্কেজ করো, ইজিলি তুমি বুঝতে পারবে। মানে এই যে মেথডোলজির ব্যবহার, যুক্তির ব্যবহার, ম্যাথের ব্যবহার, এই যে কনসেপ্ট গুলো হবস তুলে আনছেন বা আমরা দেখলাম জাবোদা তুলে আনছেন, এগুলো তো অবশ্যই সায়েন্টিফিক ক্যারেক্টারিস্টিকের উদাহরণ। যেমন আমরা মন্টেস্কু পড়ি, কেন আমরা মন্টেস্কু পড়ি? কারণ মন্টেস্কু পড়তে গেলে আমরা সবসময় বলি যে মন্টেস্কু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। কথাটা তো অবশ্যই ঠিক, কিন্তু তিনি তো হঠাৎ করে ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলছেন না। তিনি প্রচুর দেশকে স্টাডি করেছে, বিভিন্ন দেশের মধ্যে কম্পারেটিভ স্টাডি করেছেন, যেমন অ্যারিস্টটল প্রথম করেছিলেন 158টা দেশের উপর। বিভিন্ন দেশকে মন্টেস্কু স্টাডি করেই কিন্তু ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন। তিনি অবজার্ভ করে দেখেছেন যে ইংল্যান্ডের সাংবিধানিক স্বাধীনতা বেশি, কিন্তু ফ্রান্সে আবার রাজতন্ত্র বেশি স্ট্রং। আবার প্রাচ্যের যে কান্ট্রিগুলো সেখানে ডেসপোটিজম বা স্বৈরতন্ত্র দেখা যায়। তিনি বিভিন্ন দেশকে অবজারভেশন করেছেন সায়েন্সের দৃষ্টিভঙ্গি দিয়ে, দেন তিনি কিছু কনক্লুশন টেনেছেন যে ইংল্যান্ডে স্বাধীনতা বেশি, প্রাচ্যে স্বাধীনতা কম, স্বৈরতন্ত্র বেশি, এবং কেন সেটাও তিনি ব্যাখ্যা করেছেন। তিনি ক্লাইমেট থিওরি নিয়েও কাজ করেছেন। তিনি বলছেন যে ক্লাইমেট থিওরিও কিন্তু পলিটিক্সের সাথে কানেক্টেড। যে এলাকা ঠান্ডা সেখানকার মানুষ সাহসী হয়, তারা বেশি স্বাধীনতার দাবি তোলে। যে এলাকার টেম্পারেচার ক্লাইমেট গরম প্রকৃতির, গ্রীষ্মকালীন, সেখানকার মানুষ কিন্তু বেশি পরিমাণে ওবিডিয়েন্ট বা আনুগত্য দেখায় শাসকের প্রতি। এই যে এরকম বিভিন্ন স্টাডি আমরা মন্টেস্কু, হবস, বোদা, অ্যারিস্টটল তাদের আলোচনাতে পাই। যেমন গার্নার, ব্রুনসলি, এরা প্রত্যেকেই পর্যবেক্ষণের উপরে গুরুত্ব দিচ্ছে। আর আমরা তো জানি যে ডেভিড ইস্টন তো রাষ্ট্রবিজ্ঞানকে একটা বিজ্ঞানের পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন, আচরণবাদ বা বিহেভিয়ারালিজমের মাধ্যমে, যেখানে তিনি ভেরিফিকেশন, কোয়ান্টিফিকেশন, পিওর সায়েন্স, সিস্টেমাটাইজেশন, 8খানা প্রিন্সিপালের কথা বলেছিলেন। আবার পরবর্তীকালে তিনি পোস্ট বিহেভিয়ারালিজমের কথা বলছেন। এবং এখনকার যুগে যে এক্সিট পোল, ভোটিং বিহেভিয়ার স্টাডি করা হয়, এগুলো পার্সপেক্টিভে আমরা বলতেই পারি যে রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান। কিন্তু অনেকে আছেন রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে চান না। কারণ বিজ্ঞান মানে কি? আমি একটা ল্যাবরেটরিতে গবেষণা করে একটা ফর্মুলা আবিষ্কার করব এবং এই ফর্মুলাটা হবে ইউনিভার্সাল ইন নেচার। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান তো আর ল্যাবরেটরিতে গবেষণা করা যায় না, যে আমি কয়েকজন মানুষকে নিয়ে ল্যাবরেটরিতে গবেষণা করে একটা সূত্র তৈরি করব, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরকম তো সূত্র রাষ্ট্রবিজ্ঞানে তৈরি সম্ভব নয়। বা রাষ্ট্রবিজ্ঞানে যদি আমি কিছু ফর্মুলাও তৈরি করি, সেটা যে ইউনিভার্সাল হবে তা নয়। ধরো কোনো একটা জননীতি ভারতে খুব সাফল্য পাচ্ছে, আমেরিকার সাফল্য নাও পেতে পারে, বা আমেরিকার পলিটিক্যাল এনভায়রনমেন্ট সেটা হয়তো ভারতে বা আফ্রিকাতে কার্যকর নাও হতে পারে। মানে হিউম্যান বিহেভিয়ার চেঞ্জেবল, ডাইনামিক ইন নেচার। তাই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মতন আমরা কখনোই ল্যাবরেটরিতে গবেষণা করতে পারি না বা ইউনিভার্সাল ফর্মুলাও তৈরি করতে পারি না। যে কারণে অনেকেই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলতে নারাজ। যেমন দৃষ্টবাদের প্রবক্তা অগাস্ট কোত,
ইনি তো বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না, কারণ বিজ্ঞান বলতে গেলে বিজ্ঞানের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেখানে অবজারভেশন থাকবে, এক্সপেরিমেন্ট থাকবে এবং একটা প্রেডিকশন থাকবে, এবং সেই প্রেডিকশনটা অ্যাকুরেট হবে। বাট আমরা দেখি যে এই যে রাষ্ট্রবিজ্ঞানে আমরা ভোটিং বিহেভিয়ার স্টাডি করি, সবসময় যে সঠিক প্রেডিকশন হয় তা নয়। অনেক সময় হয়তো দেখা গেল আমরা বললাম এ রাজনৈতিক দল সরকার তৈরি করবে, বি হয়তো সরকার তৈরি করলো। এই অগাস্ট কট বলছে যে না, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। বাকলে বাকলেও সেম ওপিনিয়ন দিচ্ছেন। মেটল্যান্ড ইনিও সেম ওপিনিয়ন দিচ্ছেন, যে বার্কলে বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানে ইউনিভার্সাল প্রিন্সিপাল তৈরি হয় না, যে ভারতের গণতন্ত্র যে পৃথিবীর সব দেশেই ভালো তা নয়, আবার আমেরিকার গণতন্ত্র যে পৃথিবীর সব দেশে কার্যকর হবে তা নয়। মেটল্যান্ড তো একটি বিখ্যাত কোটেশনই দিয়েছেন, যে আমি যখন দেখি যে কোনো একটা এক্সামে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান টাইটেলটা রয়েছে এক্সাম পেপারে, তখন খুব কষ্ট হয় কোশ্চেন গুলো দেখে নয়, টাইটেলটা বা শিরোনামের জন্য যে পলিটিক্যাল সায়েন্স এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। লর্ড ব্রাইস ইনিও বলছেন যে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা পুরো বিজ্ঞান বলতে পারি না, এটা অনেকটা আবহাওয়া বিদ্যার মতো। যেমন আবহাওয়াবিদরা প্রেডিকশন করেন আজকে বৃষ্টি হবে, আজকে ঝড় হবে, আজকে টেম্পারেচার হাই থাকবে, সব সময় যে তাদের প্রেডিকশন মিলে যায় তা নয়, কখনো মেলে কখনো মেলে না। রাষ্ট্রবিজ্ঞানের প্রেডিকশনটাও ঠিক তেমনি, কখনো রাষ্ট্রবিজ্ঞানের প্রেডিকশন মিলতে পারে, আবার কখনো নাও মিলতে পারে। কিন্তু লর্ড ব্রাইস বলছে যে তাই বলে যে একদম রাষ্ট্রবিজ্ঞানকে আমরা হেলাফেলা করব, ছুঁড়ে ফেলবো তা নয়, এটা বিজ্ঞানের পর্যায়ে একটা সময় যাবে। এটা বিজ্ঞান নয় এটা বলা ভুল, বিজ্ঞানের পর্যায়ে যাওয়ার একটা আমরা বলতে পারি যে পজিশন কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে রয়েছে। তাই জন্য তিনি বলছেন যে এটা একটা প্রোগ্রেসিভ সায়েন্স, প্রগতিশীল বিজ্ঞান, অর্থাৎ এর মধ্যে একটা ট্রানজিশন হয়ে সায়েন্স হওয়ার মতন ক্যাপাবিলিটি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কিন্তু আছেই। লাস্টে আমি একটা কথা বলেই ক্লাসটা এন্ড করব। কিছু স্কলারের যদি আমরা ডেফিনেশন দেখি, তাহলে দেখব যে তারা রাষ্ট্রবিজ্ঞানকে ঠিক বিজ্ঞানও বলছেন না, আবার আর্টসের পার্টও বলছেন না। মূলত আমরা যেটা বলতে পারি, রাষ্ট্রবিজ্ঞান একটা সমাজবিদ্যার গতিশীল শাস্ত্র, এবং পল জানের ডেফিনেশনে দেখবে সেটাই রয়েছে, যে পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য দ্যাট পার্ট অফ সোশ্যাল সায়েন্স, এটা একটা সোশ্যাল সায়েন্সের পার্ট, এটা বিজ্ঞানও নয় আর্টসও নয়, অ্যান্ড অলসো ডাইনামিক ইন নেচার। স্টিফেন লিকক, পলক, তাদেরও ওপিনিয়নটা ঠিক অনেকটা এই রকম, যে এটা যে পুরোপুরি বিজ্ঞান তাও নয়, আবার যে বিজ্ঞানকে অস্বীকার করছে তাও নয়। মানে ব্রাইস যেমন বলছে যে প্রগতিশীল, প্রোগ্রেসিভ সায়েন্স। কখনো কখনো এর ওপিনিয়ন ঠিক হতে পারে, কখনো ভুল হতে পারে। আজকে আমরা সংক্ষেপে এই আলোচনাটা করলাম, আমরা এরকম বিভিন্ন আলোচনা করব, এবং তোমরা চাইলে এই পিডিএফটা আমাকে টেক্সট করবে, আমি পিডিএফটা ডিটেলড যে পিডিএফটা রয়েছে আমি প্রোভাইড করব, এবং আপকামিং সেশনে আমরা নতুন ভাবে আবার হয়তো এসএলএসটি, নেট, সেট এই সমস্ত পরীক্ষার কিন্তু ব্যাচ বা কোচিং আমরা আবার শুরু করব, যেখানে ডিটেলসে ইন্টারেস্টিং ভাবে প্রত্যেকটা টপিক পড়ব, প্র্যাকটিস করব, পিডিএফ আমি প্রোভাইড করব। ওকে, ঠিক আছে।